আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও 4 জন। আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ। শেখ হাসিনার নামে আরও 2টি হত্যা মামলা। হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু। অনেকটাই স্বাভাবিক রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাস্তায় চাঁদাবাজি সহ হয়রানি না হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা। এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হওয়ায় শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল, নিশ্চিত করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এই মুহূর্তে কমলাপুরে আছেন মাসরুর শাকিল, যাচ্ছি তার কাছে। শাকিল, আন্তনগর ট্রেন চলাচল সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, দীর্ঘ প্রায় 27 দিন পর যেটি আপনি বলেছেন সংবাদে, গতকাল থেকে মূলত আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে মেল ট্রেন, কমিউটার ট্রেন, লোকাল ট্রেনগুলো শুরু হয়েছিল এবং 12 তারিখ থেকে আমরা মালবাহী যে ট্রেনগুলো রয়েছে, বইগুলো রয়েছে, সেগুলো চলাচল শুরু হয়েছে। আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি, মূলত আমরা দেখছি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, যেটি গতকালও চলেনি, আজকে আমরা প্ল্যাটফর্মে সেটিকে দেখেছি। 8:30 সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল। 9:10 যে ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে রংপুর এক্সপ্রেস ট্রেন, এবং সকাল থেকে যে ট্রেনগুলো ছিল সেগুলো মোটামুটি সময় মেনেই ছেড়েছে। সুতরাং সাধারণ যাত্রীদের মধ্যেও এক ধরনের স্বস্তি এসেছে যে তারা আবার ট্রেনে করে যেতে পারছেন। আমার সাথে একজন রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আছেন, তার কাছে জানতে চাই, প্রায় 27 দিন তো বন্ধ ছিল, তো এখন আবার ট্রেন চলাচল শুরু হয়েছে, আপনি কোথায় যাবেন? আমি যাব রংপুরে। ভালো লাগতেছে, কিন্তু আজকে আমাদেরকে অনেক ভোগান্তি করতে হচ্ছে। বগি চিনতে পারতেছি না, বগিতে কোনো নাম্বার নাই, সে সাথে গাড়ির মধ্যে অনেক ময়লা দেখা যাচ্ছে। আবার সে সাথে ভালো লাগাও কাজ করতেছে, অনেকদিন পর ট্রেন চালু হয়েছে। আবার আজকে সেই তুলনায় একটু যাত্রী অনেক দেখা যাচ্ছে। সব লাগায় আর কি ভালো লাগতেছে ভ্রমণ করতে। আমাদেরকে রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, কিছু ট্রেনের ক্ষতি হওয়ায়, কোটা বিরোধী আন্দোলনের সময় কিছু ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কয়েকটি ট্রেন, জামালপুর এক্সপ্রেস যদিও আজকে দেখা যাচ্ছে এখনও সেটি লাইনে দাঁড়ায়নি, 4টি মতো ট্রেন, এখন অবশ্য 2টি ট্রেন এখনও পর্যন্ত পুরোপুরি চালু হয়নি। বাকি যে ট্রেনগুলো রয়েছে, মূলত ঢাকা থেকে প্রায় 68 জোড়া ট্রেন প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক যাত্রী নিয়ে, এবং সেই ট্রেনগুলো স্বাভাবিকভাবেই আগের মতোই চলাচল করছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রিয়াঙ্কা, ধন্যবাদ শাকিল, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। শুক্রবার নতুন উপদেষ্টারা বিকেল 4টায় বঙ্গভবনে শপথ নেবেন। নতুন উপদেষ্টারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা 17 জন। নতুন 4 জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে 21 জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার আরও 2টি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাগুলোর মধ্যে একটি র্যাবের সাঁজোয়া হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায়। ওই মামলায় শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করা হয়। নিহত ইমন মোহাম্মদপুর থানা এলাকার একটি মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। বৃহস্পতিবার ইমনের মামা আব্দুল্লাহ আবু সাইদ ভূঁইয়া মামলাটি দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া অটোরিকশা চালক শাহাবুদ্দিন হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। নিহতের বাবা আবুল কালাম এই মামলা করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা বলছেন, অভিযোগ আমলে নিয়ে কাজ শুরু করছেন তারা। সংঘটিত প্রতিটি ঘটনা খতিয়ে দেখে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে তদন্ত সংস্থা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে বুধবার অভিযোগ জমা দেওয়া হয়। অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ সহ 10 জন। তদন্ত সংস্থার অফিসে গিয়ে দেখা যায় তদন্ত কর্মকর্তারা পত্রিকায় প্রকাশিত খবর খতিয়ে দেখছেন। তদন্ত সম্পর্কে জানান তদন্ত দলের প্রধান। ইতিমধ্যে আমরা পেপার ওয়ার্ক শুরু করেছি এবং টিম গঠন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসারের শূন্যতা আছে। তারা আসলে আমরা মাঠ পর্যায়ে এটা ব্যাপকভাবে তদন্ত শুরু করব। সমগ্র বাংলাদেশে এই সংক্রান্ত যতগুলি ঘটনা ঘটেছে সেই কাউন্ট ধরে প্রত্যেকটা ঘটনায় আমরা ইনভেস্টিগেশন করব এবং পত্রিকা সংগ্রহ করব, কাটিং সংগ্রহ করব এবং সম্ভাব্য স্থান পরিদর্শন করব এবং সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করব এবং যতগুলি মামলা হয়েছে সবগুলির তথ্য একসাথে কম্পাইল করে আমরা এই ইনভেস্টিগেশনের কাজটা শেষ করব। কোন প্রক্রিয়া আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে তা জানান অভিযোগকারী আইনজীবী। যে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদন থেকে একটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালের আদালত বরাবর এটা কি উপস্থাপন করবেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 জন সদস্য থাকলেও চেয়ারম্যানের পদ শূন্য আছে, আর পদত্যাগ করায় প্রসিকিউশন পদে বর্তমানে কেউ নেই। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অনেকটাই স্বাভাবিক রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। থানার কার্যক্রম শুরু হলেও রাতে পুলিশের টহল সীমিত হওয়ায় নাশকতা রোধে বিভিন্ন স্থানে এখনও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ। রাস্তায় চাঁদাবাজি সহ হয়রানি না হওয়ায় স্বস্তিতে কারণ বাজারের পাইকারি ব্যবসায়ীরা। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর থানাগুলোতে হামলায় বেশ কয়েকদিনের জন্য পুলিশ শূন্য হয়ে পড়েছিল দেশ। তার সুযোগ নিয়ে চুরি ডাকাতি ছাড়াও নানা নাশকতা ঘটে রাজধানী সহ সারা দেশে। তবে সেই অবস্থা এখন আর নেই। সেনাবাহিনীর সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণে রাতেও চলছে থানার কার্যক্রম। সেবা নিতে আসছে সাধারণ মানুষ। আমাদের কার্যক্রম পুরোদমে চলতেছে। মানুষ প্রতিনিয়ত জিডি করতে আসছে, মামলা করতে আসছে, যে সেবার জন্য আসছে আমরা সেবা দিতেছি। টহল পুলিশের যেটুকু অভাব রয়েছে তা পূরণে এখনও বিভিন্ন এলাকায় চলছে পাহারা। রাজধানীর পাইকারি বাজার ও মহাসড়কে এসেছে অন্যরকম স্বস্তি। পথে পথে চাঁদাবাজি না থাকায় স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারছেন ব্যবসায়ীরা। আর এ সুদিন এনে দেওয়ায় শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে তারা। আসতে যাইতে এখন বর্তমানে রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম নাই, ছেলেপেলে আছে, সবাই ছাত্র আছে, মিলা জিলা সবাই ক্লিয়ার করে দেয় রোড। আগে তো কারণ বাজার পর্যন্ত আসতে 200-300 খরচ হতো, এখন 1 টাকা লাগে না। আমরা রোডে ঘাটে চলতে পারতাম না, মনে করেন যে চাঁদাবাজি বিভিন্ন রকম এই পয়েন্টে ও পয়েন্টে বিভিন্ন জায়গায় টাকা দিতে হতো, এখন আর টাকা দেওয়া লাগে না। বৃহস্পতিবার রাতে কর্মজীবী মানুষের ঢাকা ছাড়া চিত্র চোখে পড়ে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু না হওয়ায় আগামী শনিবার মেট্রো রেল চালু হচ্ছে না। বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ আব্দুর রৌফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকার গত 11 আগস্ট মেট্রো রেল চলাচলের জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে মেট্রো চালুর নির্দেশনা দিয়েছিল। কিন্তু অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় হামলায় মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হলে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়।
আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিসিএসে বাদ পড়া 259 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। 14 বছর পর নিয়োগের চিঠি পাওয়া কয়েকজন বলছেন তারা সম্মানিত হয়েছেন, তবে এখন আর ওই পদে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব নয়। ভুক্তভোগীদের কেউ কেউ বলেছেন বাংলাদেশকে গড়তে চাইলেও সুযোগ না পেয়ে এখন তারা বিশ্বকে গড়ছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার 15টি বিসিএসে বাদ পড়া 259 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে। 28 থেকে 42তম বিসিএসে এসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল। যাদের বাদ দেওয়া হয়েছে তাদের একজন জাহিদ হুসাইন। 28তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলেন। রাজনৈতিক কারণে 14 বছরেও গেজেটে নাম আসেনি জাহিদের। সরকার পরিবর্তনে 14 বছর পর পেলেন খুশির খবর। তবে নরওয়ের টেলিফোন কোম্পানিতে একটি বিভাগের প্রধানের দায়িত্বে থাকায় যোগদান করছেন না জাহিদ হুসাইন। ভাগ্যবানই মনে করছি নিজেকে যে দেশ দেরিতে হলেও আমাকে সম্মানটা দিয়েছে। আমি এটাকে একটা সম্মান হিসেবে দেখছি, কারণ জীবনের এই পর্যায়ে এসে আমার বয়স এখন 40 পার হয়ে গেছে। এখানকার যে সিস্টেমটা সেটার সাথে আমরা অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। তো এই মুহূর্তে এই অবস্থা থেকে আসলে বাংলাদেশে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করা এটা বেশ কঠিনই বলবো আমি। তিনি বলেন শুধুই রাজনৈতিক বিবেচনায় মেধাবীদের বাদ দেয়া অন্যায়। আমি শুধু ওয়েট করছিলাম যে গেজেটে আমার নামটা আসবে, কিন্তু দেখলাম যে আসলো না। কারণ আমাদের পরিবারগতভাবে আমরা বিধি মতাদর্শের সাথে জড়িত, আমার বাবা এবং অন্যান্যরা। তো আমি ধারণা করলাম যে হয়তো সে কারণেই এটা এরকম হলো। 29তম বিসিএসে তথ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন ইব্রাহিম সাবিত। যুক্তরাষ্ট্রের একটি প্রজেক্টে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গত 15 বছরে দেশ থেকে শুধু 11 লক্ষ কোটি টাকা পাচার হয়নি, অন্তত 259 জনকে বিসিএসের ভাইবাতে উত্তীর্ণ হওয়ার পরেও গেজেট প্রকাশের সময় বাদ দেয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তিনি লিখেছেন, এই মুহূর্তে চাকরিতে যোগ দেয়া সম্ভব নয়, তবে দেশের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন ইব্রাহিম সাবিত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক বর্ষাকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন। তুলনামূলক উঁচু জমির সবজি আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বাজারে উঠবে বলে আশা করছেন কৃষক। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারও জেলার সবজি ভাণ্ডার খ্যাত জাজিরা উপজেলার কৃষক বর্ষাকালীন সবজি আবাদ করছেন। কৃষি বিভাগের কারিগরি সহায়তা ও পরামর্শে মালচিং ও বেড পদ্ধতিতে বিভিন্ন শাকসবজি আবাদ করা হচ্ছে। বিঘা প্রতি সবজি আবাদে 50 থেকে 60 হাজার টাকা খরচ করে 1,20,000 থেকে 1,80,000 টাকার সবজি বিক্রির আশা করছেন কৃষক। উঁচা জমিনে করলা লাগাইতেছি, সবকিছু পরিবর্তন ভালো থাকে, তো আমরা 1.5 মাসের মধ্যে ফলন বিক্রি করতে পারবো। কাঁচা কাইডার সবজি চাষ করলে আঙ্গ ঘাস কম হয়, ফলন বেশি হয়, খরচ কম হয়। বাইগুন বিঘা প্রতি 50 থেকে 60,000 টাকা খরচ। শসা লাগাইতেছি 20-25 দিনের মধ্যে বাজারে বিক্রি করতে পারবো। গেছে 2 বছর সবজির দাম একটু ভালো থাকায় এবছর আমরা সবজি আবাদ বেশি করতেছি। ইতিমধ্যে 135 হেক্টরে আবাদ সম্পন্ন হলেও এ মাসের মধ্যেই মৌসুমের লক্ষ্যমাত্রা সম্পন্ন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জাজিরা উপজেলায় খরিফ 2 মৌসুমে সবজি আবাদের লক্ষ্যমাত্রা 650 হেক্টর। আমরা কৃষকদেরকে মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদে উদ্বুদ্ধ করছি। আমরা আশা করছি এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে। জাজিরায় এবছর 650 হেক্টর জমিতে বর্ষাকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে প্রকৃতি সংবাদ।
পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী। আর পর্যটক আকর্ষণে ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। সাগরের নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যমণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নির্মল বাতাস আর উন্মুক্ত প্রাকৃতির ছোঁয়া পেতে দেশ বিদেশের হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে সৈকত। সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ধ্বংস নামে এই অঞ্চলের পর্যটন শিল্পে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের আগমনে আবারও প্রাণ ফিরেছে সমুদ্র সৈকতে। একটু ভালো লাগতেছে, তো এটা এনজয়কে আরো বাড়ানোর জন্য বিচে চলে আসলাম। বিচে 4-5 দিনের একটা ট্যুর দিছি। পরিবেশটাও ভালো লাগছে। আই হোপ আবার সবাই আসবে, পর্যটক কেন্দ্র যেহেতু। আম্মু আব্বুর সাথে আর পরিবারের সাথে আর টিমের সাথে এখানে আসছে। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছে, যদিও এখানে পর্যটকের সংখ্যা খুবই কম। যে টুরিস্ট আসবে তাদেরকে বলতে চাই, আপনারা নির্ভয়ে কক্সবাজার বেড়াতে আসুন, কক্সবাজারকে উপভোগ করুন এবং আপনারা আপনাদের সুন্দর এই প্রকৃতিকে দেখে যান। নিরাপত্তা বাহিনী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং তার সাথে সেনাবাহিনীর উপস্থিতি সব কিছু মিলে বর্তমানে কক্সবাজার শহর নিরাপত্তার ছাদ ধরে আবৃত। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনা সদস্যরা। সিকিউরড এলাকা হিসেবে যেভাবে ডেভেলপ করা দরকার আমরা ওভাবে ডেভেলপ করেছি এবং এই আমাদের যে এখন সার্ভিসটা এটা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পজিটিভলি, অনেক বেশি পেশাদারিত্বের সাথে আমরা পালন করব বলে দৃঢ় বিশ্বাস রাখছি। পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়, এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে, এইসব চাঁদাবাজি যেন না হতে পারে, এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে পর্যটন শিল্প প্রসারে সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আবারও প্রাণ ফিরতে শুরু করেছে পর্যটন শিল্পে। এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন আবার যেন জমজমাট হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত, এমনটাই প্রত্যাশা তাদের। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর।